গল্পের দ্বিতীয় পর্বতে আমরা দেখতে পাই হানজু জ্যাংহুকে তার টিমে জয়েন হওয়ার কথা বলে। অনেকক্ষণ ভাবার পরে জ্যাংহু বলে, ধন্যবাদ, আমি আপনার টিমে জয়েন হতে পারবো না। এপাশে মিস্টার প্রেসিডেন্টের কাছে ডাইরেক্টর আসে। তিনি বলেন, আমাদের ক্যাফেটেরিয়ার কফি অনেক ভালো হয়ে গিয়েছে। সেখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে কানে শোনে না ও কথাও বলতে পারে না। ভাইস প্রেসিডেন্ট বলে, এন্টারটেনমেন্ট কোম্পানি সব অডিট করে ফেলেছে মিস্টার কাং। ডাইরেক্টর বলে, শুধু ব্যাংকিং স্টেটমেন্ট হলেই সব কমপ্লিট, তাই আমি তাদের উপর নজর রেখেছি। ভাইস প্রেসিডেন্টের থেকে প্রেসিডেন্ট হতে বোর্ডে যাকে যাকে হারাতে হবে তার লিস্ট তাকে দেয় আর বলে, পিপলস এন্টারটেনমেন্টের অডিট টিমে একটা স্পাই যেভাবে হোক পাঠানোর ব্যবস্থা করো। সামনের দিনে কি হতে পারে কেউ জানে না, তাই আমাদের একজনকে পাঠাতে হবে যে সিসি ক্যামেরার মতো কাজ করবে। এপাশে হানজু কে প্রশ্ন করে, কেন তুমি আমার টিমে জয়েন হতে চাও না? তুমি কি শুধু কোম্পানির ফটোকপি বানিয়ে যাবে? আমার টিমে যে কোনো কর্মচারী জয়েন হওয়ার জন্য তাদের মধ্যে লড়াই চলে, কিন্তু তুমি কেন হবে না? জ্যাংহু বলে, আপনার টিমে কাজ করা অনেক রিস্ক হয়ে যাবে, কারণ আপনি এই কোম্পানির ভাইস প্রেসিডেন্টের ছেলে আর আপনার চিন্তা ভাবনা অন্যদের মতো না, সম্পূর্ণ আলাদা। আর আপনার অনেক হাইলি এক্সপিরিয়েন্স যুক্ত অ্যাকাউন্টিং, তাই ওখানে আমি কাজ করতে পারবো না। আশা করি আপনি আমার কথাটি বুঝতে পেরেছেন। তারপর সে ওখান থেকে চলে যায়। এপাশে ভাইস প্রেসিডেন্টকে কফির গ্লাসে করে তার স্পাই সকল ইনফরমেশন কোম্পানির তথ্য দিতে থাকে। সে আর কেউ না, রেস্টুরেন্টের বোবা বয়রা মেয়েটি। সে কোম্পানির সকল কর্মচারীদের কথাবার্তা শুনে প্রয়োজনীয় তথ্য ভাইস প্রেসিডেন্টকে রিপোর্ট করে, যেন সে পুরো কোম্পানির কর্মচারীদের উপর নজরদারি রাখতে পারে। এপাশে মিস্টার কাং ব্যাংক থেকে কোম্পানির স্টেটমেন্ট আনতে বললে কোনো কর্মচারী আনতে পারে না। বিনা কনফার্মেশন লেটার ছাড়া অডিট টিম কোনো রিপোর্ট তৈরি করতে পারবে না, তাই তাদের উপর রাগারাগি শুরু করে। আর এ পাশে সব কথা দাঁড়িয়ে থেকে শুনতেছিল জাংহু। মিস্টার কাং সে তার বাকি টিম মেম্বারদেরকে বকাঝকা শুরু করে, কারণ তাদের সবার আগে এই ব্যাংক স্টেটমেন্ট আনার কথা বলেছিল। টিমের মেম্বাররা বলে, আমরা ব্যাংকে গিয়েছিলাম, কেউ আমাদেরকে কোনো স্টেটমেন্ট দিতে চায় না, সারাদিন শুধু আমাদেরকে ওখানে দাঁড়িয়ে বসিয়ে রাখে। যেভাবে হোক তোমাদের তো সেই স্টেটমেন্ট আনতে হবে। এইসব কথা নিয়ে টিম মেম্বারদের সাথে সবার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। সেখানে জাংহু আসে আর বলে, আমি আপনার কাজ করে দিব, আপনার কোনো টেনশন করার দরকার নাই, আমি ওখানে গিয়ে কনফার্মেশন লেটার যেভাবে হোক নিয়ে আসবো। তারপর সে অফিসে রেস্টুরেন্টে খেতে আসে আর সেখানে চলে আসে জিন ইয়ন। তারপর সে তার জন্য খাবার অর্ডার দেয়। তারা দুজন এক টেবিলে খেতে থাকে। জিন ইয়ন বলে, এটা কিসের ডকুমেন্ট? সে বলে, একজন অ্যাকাউন্টিং হিসাবে এটি আমার প্রথম কাজ। তারপর সে বলে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, রাস্তায় যেতে খেয়ে নিও। তারপর তারা এক গাড়িতে করে যেতে থাকে। এই সুযোগে সে কনফার্মেশন ফাইল তৈরি করে ফেলে। সে প্রথম ফাইল অ্যানালাইসিস করে ফেলে, তারপর তাকে নামিয়ে দেয়। সে সময় তাকে ধন্যবাদ দিয়ে সে ব্যাংকে ঢুকে পড়ে। ব্যাংক স্টাফের কাছে কনফার্মেশন লেটার চাইলে তাকে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে বলে। ব্যাংকে অনেক চাপ থাকার কারণে তাকে সে সাহায্য করতে পারে না। জাংহু ব্যাংকে খেয়াল করে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা প্রবলেমের কারণে তাড়াতাড়ি টাকা উত্তোলন করতে পারতেছে না। তারপর সে সুপার শপে যায় এবং কিছু কাগজপত্র কলম নিয়ে আসে। এপাশে মিস্টার কাঙ্কের টিমের সদস্যরা বলতেছে, বেস্ট এমপ্লয় হলো সে স্টেটমেন্ট ব্যাংক থেকে আনতে পারবে না। জাংহু বড় কাগজে ব্যাংকে লিখে দেয় যার যার যে প্রবলেম যেন সে তার কাছে আসে। এক এক করে বৃদ্ধা মানুষজন তার ব্যাংকের যার যার প্রবলেম সেটা নিয়ে জাংহুর কাছে আসে আর সে সমাধান করতে থাকে, যেন তারা ব্যাংক স্টাফের কাছে গেলে তাদের কাজ তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। এপাশে মিস্টার কাঙ্কের টিমের সদস্য জাংহুকে কল দিলে ফোন সুইচ অফ থাকে। এটা শুনে তিনি আরো অনেক বেশি চিন্তিত হয়ে যায়, কারণ আর্জেন্ট ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন রিপোর্ট সাবমিট করার জন্য। সাধারণ মানুষ ব্যাংকে তার কাছে এক এক করে প্রবলেম সমাধান করে নিয়ে যাচ্ছিল ব্যাংক স্টাফের কাছে। তারা খুব দ্রুত তাদের কাজগুলো সমাধান করে দিচ্ছিল। ব্যাংকের সব গ্রাহকের কাজ সমাধান হয়ে গেলে তখন ব্যাংকে ফাঁকা হয়ে যায়। তখন সে স্টাফের কাছে যায় আর বলে কনফার্মেশন লেটার দেওয়ার জন্য। ব্যাংক স্টাফ বলে, আমার অফিস টাইম শেষের পথে আর কনফার্মেশন লেটার তৈরি করতে সময় লাগবে, তাই তুমি কালকে এসো। সেই সময় জাংহু গাড়িতে যে রিপোর্ট তৈরি করেছিল সেটা তাকে দেয়। ব্যাংক স্টাফ সেই রিপোর্ট দেখে অবাক হয়ে যায়, কারণ তারা যে রিপোর্টটি দিবে সেটা আর এটা সেম টু সেম। না চাইতো জাংহু তাকে বলে, আপনি যদি সিগনেচার না করেন তাহলে আপনার চাকরিও চলে যেতে পারে। সেই সময় সে সাইন করতে বাধ্য হয়ে যায়। ব্যাংকের মহিলা স্টাফ তখন বলে, তুমি অন্য অ্যাকাউন্টিং অফিসারদের মতো নও। জাংহু তখন বলে, কেউ আমার প্রবলেম সমাধান করলে আমি তার প্রবলেম সমাধান করে দিই, এটাই অ্যাকাউন্টিং এর জীবনের রুলস আমার। তখন সে ব্যাংক থেকে চলে যায় অফিসে। সে ডকুমেন্ট টিমের বাকি সদস্যরা দেখে অবাক হয়ে যায়, কারণ যে কাজ তারা করতে পারে না সে কাজ জাংহু করে দেখিয়েছে। মিস্টার কাং সে সময় আসে, তখন তাকে কনফার্মেশন লেটারটি দেয়। সেটা সে দেখে অবাক হয়ে যায়। এবার সে টিম লিডার ফটোকপি করার জন্য কিছু ডকুমেন্ট জাংহুকে বুঝিয়ে দিচ্ছিল। সেই সময় তার সাথে দেখা করতে আসে মিস্টার কাং। তাকে বলে, ব্যাংক থেকে এই কনফার্মেশন লেটার তুমি নিয়ে এসেছো? সে বলে, হ্যাঁ স্যার। কোনো প্রবলেম আছে কিনা ফাইলে আমাকে বলুন, না হলে আমি আবার চলে যাব সেখানে। মিস্টার কাং বলে, না, এই ডকুমেন্টে কোনো ধরনের প্রবলেম নেই। অন্য অফিসার এই ব্যাংকের স্টেটমেন্ট নেওয়ার জন্য গিয়েছিল, কিন্তু কেউ পারেনি, তুমি কেমনে এটা পারলে? সে বলে, এটা আমার ভাগ্যে ছিল হয়তোবা। তাকে বলে, তোমার জন্য অনেক বড় একটা বিপদ থেকে আমি বেঁচে গিয়েছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো কাজ করেছো। তারপর তারা ওখান থেকে চলে যাচ্ছিল আর সেই সময় সব ঘটনা দেখতেছিল ডাইরেক্টর। এপাশে টিমের সদস্যরা বলে,
বলে যেহেতু আমাদের ব্যাংক স্টেটমেন্ট পেয়ে গেছি, এখন শুধু ওপেনিং ফাইল বানিয়ে পাঠিয়ে দিলে আমাদের কাজ কমপ্লিট। তারপর সেখান থেকে চলে যায় মিস্টার কাং। এপাশে রেস্টুরেন্টে মিস্টার কাং ও ডাইরেক্টর কথা বলতেছিল। সে বলে পিপলস এন্টারটেইনমেন্টের কাজ কতদূর তুমি কমপ্লিট করতে পেরেছো? মিস্টার কাং বলে তুমি অডিট টিম নিয়ে এত ভাবতেছো কেন? সে বলে আমার একটা ক্লায়েন্ট অনেকগুলো শেয়ার কিনেছে পিপলস এন্টারটেইনমেন্ট থেকে, এই জন্যই বলতেছি। মিস্টার কাং বলে আমার কোনো আউটসাইডারকে কোনো ধরনের ইনফরমেশন শেয়ার করি না। তারপর তাকে অপমান করে ওখান থেকে চলে যায়, কারণ একজন টিমের তথ্য আরেকজন টিমকে কখনোই তারা শেয়ার করে না। ডাইরেক্টর তখন বলে টিমের মধ্যে নতুন একজন কর্মীকে তুমি ঢুকিয়ে দাও। সে বলে যে টিমের মধ্যে কোনো ধরনের প্রবলেম নেই সেই টিমের মধ্যে আরেকজন কর্মীকে ঢুকিয়ে নিয়ে প্রবলেম ক্রিয়েট করতে আমি চাই না। ডাইরেক্টর বলে যেটা আমি প্রবলেম ভাবতাম সেটা তুমি সমাধান করে ফেলেছো। শুনলাম তোমার কনফার্মেশন লেটার আনতে অনেক সমস্যা হয়েছে। জ্যাংহু যে তোমার কনফার্মেশন লেটার নিয়ে এসেছে আপনি তো তার এক্সপিরিয়েন্স দেখেই ফেলেছেন। জ্যাংহু এপাশে ডকুমেন্ট ফাইল রুমে মিস্টার জ্যাং এর সে দুর্ঘটনার ফাইল খুঁজতে আসে, কিন্তু কোনো কিছুই পায় না। সে ভাবে এটা সব সময় কেন খালি থাকে, অন্য বক্সগুলো চেক করতেছিল। আর অপোজিট সাইডে সে জায়গায় চলে আসে জিন ইয়ন। সে তার দিকে তাকিয়ে থাকে এক নজরে, তারপর দুজনই দুজনের দিকে তাকিয়ে থাকে। লজ্জা পেয়ে চলে যায় ওখান থেকে জিন ইয়ন। এপাশে অফিস রুমে কাজ করতেছে হানজু। তার মোবাইলে তার বাবা ফোন দিলে সে কেটে দেয়। তখন সেক্রেটারিকে ফোন দিয়ে তাকে ডেকে নেয় অফিস রুমে। তখন তাকে বলে তোমার মুখ দেখার জন্য আমাকে কেন অন্যজনের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে আসতে হয়? আপনার সাথে সম্পর্ক আমার খুব একটা ভালো না, তাই আমাকে ফোন দিয়ে বারবার ডিস্টার্ব করবেন না। ভাইস প্রেসিডেন্ট তাকে বসতে বলে। সে বসলে পিপলস এন্টারটেইনমেন্ট ও সাঙ্গা গ্রুপের ফাইলটি তাকে দেয় যেন সে ডকুমেন্ট নিয়ে কাজ করে। আপনি যে কোম্পানির ফাইল নেন সে কোম্পানি ধ্বংস ছাড়া কোনো কিছুই হয় না, ঠিক মিস্টার জ্যাং এর কনস্ট্রাকশন সাইডের মতো। এটা তো অনেক পুরনো একটা কথা, তুমি এখনো সেই ফাইলের পিছনে পড়ে আছো। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যখন মিস্টার জ্যাং সুসাইড করেছিল সে সেখানে দৌড়ে গিয়েছিল। ডেড বডি দেখে সে অনেক কান্না করতেছিল। সে ওখানে তার গার্লফ্রেন্ডকে লাশ দেখতে বাধা দিয়েছিল, কারণ সে আর কেউ নয় মিস্টার জ্যাং এর মেয়ে জিহু। এই দুর্ঘটনার পর থেকে তার প্রেমিকাও সে হারিয়ে ফেলেছে, যার কারণে সে তার বাবাকে দেখতে পায় না আর নিজেকেও সে অনেক ঘৃণা করে। আমি কখনো বুঝতে পারিনি যে আপনি হেভিট কনস্ট্রাকশন ভেঙে সাঙ্গা গ্রুপের জন্য সিক্রেট ফান্ড তৈরি করবেন। আমি সেই কোম্পানির বন্ধ হওয়ার নোটিশটি গিয়ে দিয়েছিলাম, যার কারণে জিসু বাবা মারা গিয়েছিল আর সে কোম্পানি পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল তার বাবা। সে তার নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে, কোনো প্রমাণ না থাকায় হানজু সে সময় কোনো কিছুই করতে পারেনি। হানজু তার বাবাকে বলে এই প্রজেক্টটিও আপনি আপনার গোলাম ডাইরেক্টর সিমকে দিয়ে করান, সে আপনার জন্য যে কাউকে মার্ডার করতে পারবে। এই গল্পের মূল মাস্টারমাইন্ড ভাইস প্রেসিডেন্ট হানজি। তারপর ওখান থেকে বের হয়ে চলে যায় হানজু। অফিসের ছাদের উপর মিস্টার কাং একা দাঁড়িয়ে থাকলে সে জায়গায় চলে আসে হানজু। তখন তাকে বলে আপনি এত মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন, কি ঘটেছে? তখন বলে পিপলস এন্টারটেইনমেন্টের অডিট টিমে একজন কর্মী বাড়ানোর কথা বলেছে ডাইরেক্টর সিম। হানজু বলে কে সে? মিস্টার কাং বলে তুমি যাকে চাকরিতে নিয়েছো সে স্কুল পাস ছাত্র জ্যাংহু। কে নিতে বলেছে? সে কি টিমে জয়েন হওয়ার জন্য রাজি হয়েছে? মিস্টার কাং বলে সে তো নতুন এসেছে, যে টিমে তাকে পাঠানো হবে সেই টিমেই তো তাকে কাজ করতে হবে। এ পাশে জ্যাংহু ডাইরেক্টরের রুমে ঢুকতেছে, ভিতরে ঢুকে দেখে কেউ নেই সেখানে। তারপর সেখানে চলে আসে ডাইরেক্টর, তাকে বলে অডিট টিমে কি কাজ করতে হবে তোমাকে বলা হয়েছে তো মনে হয়। জ্যাংহু বলে পিপলস এন্টারটেইনমেন্ট নিয়ে যে কোনো ধরনের ইনফরমেশন সব তথ্য নিয়ে এসে আপনাকে সবার আগে দিতে হবে। ডাইরেক্টর বলে তুমি মানুষের কাজ খুব ভালোভাবে করতে পারো। তখন সে বলে আমি একজন অ্যাকাউন্টিং ভ্যালুয়েবল পারসন হয়ে দেখাতে চাই, ঠিক আপনার মতো। এ পাশে ছাদে হানজু বলে আমি জ্যাংহুর ব্যাপারে সব তথ্য খুঁজে বের করতেছি আর আপনি ডাইরেক্টর সিম যেভাবে বলতেছে সেভাবে করেন। মিস্টার কাং তখন বলে যাকে আমি ট্রেনিং দিয়েছি আজকে তার কথাই আমাকে শুনতে হচ্ছে। এ পাশে জ্যাংহু অফিস থেকে বাসায় চলে এসে পিপলস এন্টারটেইনমেন্ট নিয়ে সকল ডকুমেন্ট সে অ্যানালাইসিস করতেছিল। তাকে অ্যানালাইসিস করতে দেখে তার বন্ধু তাকে বলে আমি যে কোনো বুদ্ধি দিয়ে যেটাই ভাবি না কেন সেটা কিছুদিন পরেই দেখতে পারি, মানুষ আবিষ্কার করে ফেলেছে। আমার মনে হয় এই জীবনে আমার কষ্ট করেই জীবন চালাতে হবে, মনে হয় না কখনো আমি সাকসেস হতে পারবো। এবার আমরা দেখতে পাই জ্যাংহু অডিট টিমে চলে এসেছে কাজ করার জন্য। সে তখন ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট নিয়ে অ্যানালাইসিস করতে থাকে। সে রিপোর্টের মধ্যে একটা প্রবলেম খুঁজে পায়। তার কলিগকে সে বলে একটা এন্টারটেইনমেন্ট কোম্পানির কাছে 42 মিলিয়ন এসিড আছে, এটা কিভাবে সম্ভব? সে তো কোনো মুভি লঞ্চ করে নাই যে সেখান থেকে তার ইনকাম হবে। তার কলিগ তাকে বলে বুক, ড্রেক্স, ফ্যাশন, থিয়েটার, প্রোডাক্ট, অ্যাডভার্টাইজমেন্ট তারা করে, এসব থেকে তারা ইনকাম করে যেটা কোম্পানির সাথে যুক্ত। জাহাঙ্গুর মনে সন্দেহ হলে সে সবকিছু অ্যানালাইসিস করতে থাকে। সে কোম্পানির প্রোডাক্ট, ইন্টারনেট, মুভি লঞ্চ, ইভেন্ট সকল তথ্য সে বের করে ফেলে। সেখানে জানতে পারে কোনো মুভি লঞ্চ করার আগে এত টাকা কখনো ইনকাম করতে পারে না। সে তার টিমের বাকি সদস্যদের জানায়। সে সব কথাগুলো তার সিনিয়র অফিসারকে জানায়। তারা বলে অ্যানালাইসিস আমাদের করা অনেক আগেই হয়ে গিয়েছিল, তাই তোমাকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। কিন্তু এসব কথা সবই শুনতেছিল মিস্টার কাং। তার কিছুটা সন্দেহ মনে হয়। তারপর সে পুরো ফাইল আবার সে দেখতে থাকে। তখন নাম্বারস উল্টোপাল্টো
পেলে সে ওখান থেকে বের হয়ে পিপলস এন্টারটেইনমেন্টে চলে যায়। এপাশে হানজু তাকে বলে তুমি কি ডাইরেক্টর সম্পর্কে কোনো কিছু জানো না, জেনে কেন তুমি তার সাথে কাজ করতে যাচ্ছ? জ্যাংহো বলে আমি সব জানি। হানজু তখন তাকে বলে তুমি যদি নিজের ক্ষতি না করতে চাও তাহলে ওখান থেকে এখনই বের হয়ে পড়ো। জ্যাংহো তাকে বলে কে আমার বন্ধু কে আমার শত্রু সেটা সময় বলে দিবে। এ কথা শুনে সে ওখান থেকে বের হয়ে চলে যায়। তখন হানজু আবার আসে, তাকে বলে তুমি আমাকে সবকিছু সত্য বলো আর অন্যদের সামনে সবকিছু লুকাও কেন? আমাকে দেখে কি ভোলা ভালা মানুষ মনে হয় নাকি তোমার, নাকি তোমার বিশ্বস্ত মনে হয় যে সব কথাগুলো সত্য আমাকে বলো? সে এসব কথা বলে ওখান থেকে চলে যায়। মিস্টার কাং এ পাশে পিপলস এন্টারটেইনমেন্টের সিইও কে বলে যেটা তোমাদের এসিড না লস কভারের জন্য কেন তোমরা সেটা অ্যাড করেছো কোম্পানির সাথে, কারণ সে সবকিছু বুঝে যায়। আর এ পাশে জ্যাংহুকে জিজ্ঞেস করলে সে বলে কোনো বায়ারই নাই যে এই মুভিটি কিনে চালাবে। এই কোম্পানির ট্যাক্স রিপোর্ট ও বাকি সব তথ্য অ্যানালাইসিস করে আমরা দেখেছি কোম্পানির ইললিগাল ভাবে এসিড দেখানো হয়েছে যেন সবাই ভাবে কোম্পানি প্রফিটে চলতেছে আর তারা লসের তথ্য সম্পূর্ণভাবে গোপন করেছে। আসল তথ্য এটা স্যার, পিপলস এন্টারটেইনমেন্ট কোম্পানি বন্ধ হয়ে যাবে। কোম্পানি সিইও এর কাছে মিস্টার কাং সবকিছু বললে সে ঘাবড়ে যায়। তখন বলে আপনি কি সব রিপোর্ট সাবমিট করে দিবেন? মিস্টার কাং বলে হ্যাঁ আমি সব রিপোর্ট সাবমিট করে দিব। সিইও সে তার পায়ে পড়ে তাকে সহযোগিতা করার জন্য বলে। তখন সে জানতে পারে সাঙ্গা গ্রুপের সাথে সে অ্যাড আছে। তখন সে বুঝতে পারে ডাইরেক্টর বলেছিল তার ক্লায়েন্ট শেয়ার কিনেছে। তখন সে সব ঘটনা বুঝে যায়। এ পাশে ভাইস প্রেসিডেন্টকে সিইও ফোন দিয়ে বলেন মিস্টার ক্যাং সবকিছু জেনে গিয়েছে। অডিট টিমে সবকিছু জেনে যাওয়ার কারণে ডাইরেক্টর অনেক টেনশনে পড়ে যায়। জ্যাংহুকে ফোন দিয়ে সে বলে আজকে তো অডিট টিম তেমন কোনো কিছুই হয়নি। এ পাশে ভাইস প্রেসিডেন্ট মিস্টার কাং তার অফিসে ডেকে নিয়ে আসে। মিস্টার কাং বলে আপনি চাচ্ছেন যে পিপলস এন্টারটেইনমেন্টের ও সাঙ্গা গ্রুপ একসাথে করার জন্য যেন অডিট টিম কোয়ালিফাইড ভালো ওপেনিং দেয়। ভাইস প্রেসিডেন্ট বলে তাহলে তো তুমি সবকিছু জানো, এখন তোমাকে কি করতে হবে এটা তো আর বলে দিতে হবে না, আমি যেটা জানি সেটাই রিপোর্ট হয়ে উঠবে। প্রেসিডেন্ট তাকে বিভিন্নভাবে ভয় দেখায়। তাকে বলে তুমি রিপোর্ট সাবমিট করলে রিপোর্টে পাল্টে যাবে, যেটা একটা অ্যাকাউন্টিং কখনোই পাল্টাতে পারবে না। আরো তাকে বলে তুমি একটা জিনিস ভাবো, যদি পিপলস এন্টারটেইনমেন্ট ও সাঙ্গা গ্রুপ তারা যদি এক হয় সব প্রবলেম তারা অটোমেটিক সমাধান করে ফেলবে আর তোমাকে প্রমোশন আমি দিয়ে দিব এবং ভালো স্যালারিও তুমি পাবে আর আমরা সবাই তখন শান্তিতে থাকতে পারবো। তোমার কাছে এই এখন দুটি রাস্তা, তুমি কোনটি বেছে নিবে সেটা এখন ভাবো। আমি যেমন তোমাকে উপরে তুলতে পারবো তেমনি ভাবে আবার তোমাকে নিচেও নামাতে পারবো। মিস্টার কাং সে বাসায় একা ড্রিঙ্ক করতে থাকে আর ভাবতে থাকে কি করবে। সে তার সন্তান ও ওয়াইফের কথা ভাবতে থাকে। সে সময় তার ওয়াইফ এসে বলে তার সন্তানের স্বপ্ন তার বাবার মতো সৎ অ্যাকাউন্টিং হওয়ার। এ পাশে কোম্পানির প্রোডাক্ট অডিট করার জন্য আসে জিন ইয়ন। তারা সব লাক্সারি প্রোডাক্ট গুলো অডিট করতেছিল। তার কলিগ তাকে বলে এই প্রোডাক্ট গুলো এতই দামি যে আমরা কখনোই আমাদের বেতন দিয়ে কিনতে পারবো না। এসবের সব স্টক ও ইনকাম প্রফিট এর সব লিস্ট চেক করতেছিল। দেখে তারা অবাক হয়ে যায়। সে সময় চলে আসে জ্যাংহো অডিট করার জন্য। সে একটা ব্যাগ হাতে নিয়ে বলে এত দামি ব্যাগ কারা কিনে? জিন ইয়ন বলে এখানে কিছু প্রোডাক্ট আছে যেগুলো একটা গাড়ির দামের মতো। তাদের টিমের এক এক মেম্বার বাসা থেকে ফোন আসলে সে চলে যায় আর তারা দুজন অডিট করতে থাকে। জিন ইয়ন বলে তুমি কি কারোর জন্য কোনো কিছু কিনতে চাচ্ছ? জ্যাংহো বলে আমি স্যালারি পেলে একজনের জন্য একটা ব্যাগ কিনবো। জিন ইয়ন তখন বলে সে কি তোমার গার্লফ্রেন্ড? জ্যাংহো বলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি আমার দাদির জন্য কিনতে চাই। শপের সব কর্মীদের ডেকে বলে আমরা এমন ভাবে অডিট করেছি যেন আপনাদের কোনো হিসাবে গরমিল না থাকে। ট্যাক্স পেমেন্ট আমরা ভালো রিপোর্ট সাবমিট করে দিব আপনাদের জন্য। তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেয়। পরের দিন জ্যাংহো অফিসের ডকুমেন্ট স্টোরে এসে ফাইলগুলো রেখে দেয়। তারপর সে ছাদে যায়। সেখানে দাঁড়িয়ে ছিল মিস্টার কাং। সে বলে সব শেষ হয়ে গিয়েছে। মিস্টার কাং বলে শেষ তখনই হবে যখন আমি রিপোর্ট সাবমিট করব আর রিপোর্টটি রিভিউ রুমে যখন যাবে তারপর সেই রিপোর্টের কেউ খুঁজেও বের করতে পারবে না। আর তাকে বলে যত স্পিডে তুমি কাজ করবে তত স্পিডে মানুষের তোমার উপর ভরসা উঠে যাবে। এমনও হতে পারে তোমার নিজের উপরেও ভরসা হারিয়ে যেতে পারে। অ্যাকাউন্টিং সিস্টেম যত ভালো হয়ে যাক না কেন মানুষের লোভ ও লালসার কারণে কোনো না কোনো দেওয়াল সামনে আসবেই। জ্যাংহুকে তখন প্রশ্ন করে কেন তুমি অ্যাকাউন্টিং হতে চাও? সে বলে রাগে কোনো জোর নেই ও পাওয়ার নেই, আমার ভিতরে অনেক রাগ ছিল, তারপরও কারো কিছু আমি কোনো কিছু করতে পারিনি। এই জন্যই আপনার উপর আমার অনেক হিংসা হয়, কারণ আপনার রাগের মধ্যে আমি পাওয়ার দেখেছি। আপনার কাছে খারাপ কাজকে ভালো করার পাওয়ার আছে। এই কথাগুলো শুনে সে বাসায় বসে ভাবতে থাকে। সে কোনো ফাইনাল ডিসিশন নিতে পারতেছিল না। তারপর ড্রিঙ্ক করতে সে চলে যায়। তার সন্তান ও পরিবারের কথা ভাবে। এপাশে হানজু এর কাছে মিস্টার জ্যাং এর কোম্পানির হেভিট কনস্ট্রাকশন সাইটের ফাইনাল রিপোর্ট তার কাছে, যেটা জ্যাংহু খুঁজতেছিল সব জায়গায়। সেও অনেক বেশি চিন্তিত। জ্যাংহু সে তার বাসায় ফাইল অ্যানালাইসিস করতেছিল। তখন বই নিতে গেলে সে দেখতে পায় তার বান্ধবী পুলিশ এর চাকরি হয়ে গিয়েছে, তার অ্যাপার্টমেন্ট লেটার। এপাশে মিস্টার কাং ভাবে এখন যা ডিসিশন নিব এটাই ভবিষ্যতে জনগণের উপর প্রভাব পড়বে। সে তার ফাইনাল রিপোর্ট রেখে ফেলে পাঠিয়ে দেয় রিভিউ রুমে আর সে অফিস থেকে বের হয়ে
চলে যাচ্ছিল, আর সেই সময় ডাইরেক্টরের ফোনে কল আসে। সে অনেক চিন্তিত হয়ে যায়, অফিসে উপরে উঠতে থাকে। এপাশে মিস্টার কাং হাসতে থাকে, কারণ সে কারো কথা না শুনে ফাইলটি রিপোর্ট সাবমিট করে দিয়েছে। যাওয়ার পথে জ্যাংহুর সাথে তার দেখা হয়ে যায়। সে বলে, তোমার সাথে কথা বলার পর নিজের সাথে কম্প্রোমাইজ করা উচিত হবে না। যদি আমি আমার ভুলের সাথে চলতাম তাহলে জীবনে আমি উন্নতি করতে পারবো না। আমি যদি তথ্য লুকাতাম তাহলে সামনের বছর আমাকে আবার মিথ্যা বলতে হতো। আরো তাকে বলে, তুমি বলেছিলে তোমার রাগে কোনো পাওয়ার নেই, তুমি শার্প ইন্টেলিজেন্ট হওয়ার কারণে খুব শীঘ্রই তোমারও পাওয়ার চলে আসবে। তারপর সে যেতে লাগলে হানজুর সাথে তার দেখা হয়। তখন তাকে বলে, আমি চাকরি থেকে রিজাইন দিয়ে দিয়েছি। সে কথাগুলো শুনে অনেক অবাক হয়ে যায়, সেও অনেক ইমোশনাল হয়ে যায়। সেই সময় তাকে বলে, তুমি ভালো ছেলে কোম্পানিতে হায়ার করেছো। তাকে বলে, এই ছেলেটি একদিন দেখবে অনেক বড় অ্যাকাউন্টিং অফিসার হয়ে যাবে। মিস্টার কাং এখানে পিপলস এন্টারটেইনমেন্টের ও সাঙ্গা গ্রুপের যত ইললিগাল ইনফরমেশন আছে সবকিছু সরকারের কাছে পাঠিয়ে দিয়েছে। তারপর সে কোম্পানি ছেড়ে চলে যায়। এপাশে ভাইস প্রেসিডেন্ট ও ডাইরেক্টরকে বলে, তুমি বলেছিলে নিশ্চিত হয়ে থাকার জন্য, তারপর কেন ডকুমেন্ট চলে গিয়েছে রিভিউ রুমে? তুমি একটা মানুষকে সামলাতে পারোনি। ডাইরেক্টর তার কাছে ক্ষমা চায়, বলে আমি সবকিছু সামলে নিব। ভাইস প্রেসিডেন্ট বলে, তুমি রিভিউ রুম সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই, তাই এই কথা বলতেছ। আমরা এখন কোনো কিছুই করতে পারবো না। এসব রিপোর্ট এখন নিউজে দেখানো হবে, যার কারণে বিপদে পড়বে সাঙ্গা গ্রুপের চেয়ারম্যানের ছেলে, যা তার জেলও হয়ে যেতে পারে। তোমাকে অনেক কাজ করতে হবে, কথা বলে। তারপর আমরা দেখতে পাই ডাইরেক্টর ও জ্যাংহু কে অনেক বকাঝকা করতেছে। তুমি ওখানে থাকতে কিভাবে ডিসক্লেমার অফ ওপিনিয়ন রিভিউ চলে যায়? তুমি কি সঠিক রিপোর্ট আমাকে দাওনি? তুমি কিভাবে নজর রেখেছো যে মিস্টার কাং রিপোর্ট সাবমিট করে দিয়েছে? জ্যাংহু তখন ভাবতে থাকে, কপি মিশনের সব প্রজেক্টের ফটোকপি বের করা আমি অনেক কিছু জেনে গেছি যেটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। টেল অ্যাকাউন্টিং এ সব থেকে বড় বড় ফাইলগুলো আমার কাছে থাকে, কারণ আমি ফটোকপি সবগুলো করতেছিলাম। তখন আমরা জানতে পারি এই জায়গায় কার কার উপর সে প্রতিশোধ নেবে। সেখানে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে সকল অসৎ অফিসারদের লিস্ট সে করে ফেলে, যেখানে বোর্ড অফ ডাইরেক্টর থেকে শুরু করে সর্বনিম্ন স্তরের কর্মচারীর লিস্ট করেছে যারা মিস্টার জ্যাং এর হত্যাকারীদের সাথে যুক্ত। এখন চাল চালার সময় আমার, সে সময় চলে এসেছে। তারপর ঘটনাটি পরের এপিসোডে চলে যায়।